সত্যি আমি বলছি যে হ্যাঁ, বলে যে না থাকলেই ভালো। আপনার নামটা একটু বলেন। ঋতু আক্তার। ঋতু? জি। পুরো নামটা কি ঋতু আক্তার নাকি? সাদিয়া জাহান ঋতু। সাদিয়া জাহান ঋতু। আপনার কি আপনার অরিজিনাল নামটা এখানে বলছেন নাকি ছদ্ম? অরিজিনাল নাম। অরিজিনাল নামটাই বলছেন। জি। আপনি গল্পটা যখন বলতে আসছেন তার আগে আমার সঙ্গে আপনার কথা হচ্ছিল যে আপনি কেন বলতে চান। আপনি ফেস দেখাতে চাননি, আপনি দেখতে মাশাআল্লাহ যথেষ্ট সুন্দরী, এবং আপনি ফেস দেখাতে চাননি কারণ আপনার ব্যক্তিগত সামাজিক একটা সমস্যার কারণে। আর আপনি গল্পটা মূলত বলতে এসছেন শুধু হালকা হওয়ার জন্যে, নিজের মনটাকে হালকা করার জন্য, রাইট? জি। আচ্ছা, মানে সমাজের কাছে বা কারো কাছে কোনো কিছু পাওয়ার জন্য এখানে আসেননি। জি না। লিসেন দিস গার্ল ভেরি ভেরি কেয়ারফুলি, প্রিয় শ্রোতা। ও কারো জন্যে আসেনি, কারো কাছ থেকে ওর কোনো কিছু চাওয়ার নেই। ও শুধু ঘন্টা দুয়েকের জন্য এখানে এসছে, কুমিল্লা থেকে এসছে নিজের মনটাকে একটু হালকা করার জন্য। ওকে, শুরু করুন ঋতু। আপনার যেখান থেকে বলতে ইচ্ছে করে, যেভাবে বলতে ইচ্ছে করে আমি শুনবো, এবং লাখ লাখ শ্রোতাকে শোনাবো। আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার নাম ঋতু। আমি এসেছি কুমিল্লা থেকে। আমার বাড়ি কুমিল্লা, লাকসাম নাঙ্গলকোট থানায়। আমরা ৪ ভাই বোন। বড় একটা ভাই আছে, দেশের বাইরে থাকে। আমি মেজু। আমার ছোট একটা বোন আছে, তার ছোট আরেকটা ভাই আছে। তো ছোটবেলা থেকে আসলে ছোটবেলার গল্পগুলো বলতে চাই না, কারণ ছোটবেলায় আমার গল্প দিনগুলো অনেক সুখের কাটছে। আমার বাবা-মা আমাকে যথেষ্ট, আমাকে না, আমাদের ৪ ভাই বোনকে যথেষ্ট আদর, স্নেহ, ভালোবাসা সব কিছুই দিছে। তো আমি যখন খুব ছোট ছিলাম, তখন আমার আগে আমার আরেকটা বোন হইছিল। তো বোন মারা গেছিল। তা আমার বাবা খুব মেয়ে পছন্দ করে। সবসময় বলতেন যে আমার যদি ২ টা ছেলে না হয়, আমার যদি ৪ টা মেয়ে হইতো, আমি আরও বেশি সুখে থাকতাম। তো যাই হোক, আমরা আমাদের একটা খুবই হ্যাপি ফ্যামিলি ছিল। বাবা কি করতেন? বাবা দেশের বাইরে থাকে। আমি যখন ক্লাস 8-এ উঠি, তখন আমার কাছে একটা ফোন ছিল। তো আমার বেশিরভাগ পড়াশোনা হয় আমার নানুর বাড়িতে, কারণ নানুর বাড়ি। কি এরকম যে আপনি জন্মের পর থেকেই বাবাকে দেশের বাইরে দেখেছেন? হ্যাঁ। ওকে। তো ওইখানে সবার সাথে যোগাযোগ রাখতাম এতটুকুই, কারণ নানুর বাড়িতে ছিলাম, তো উনি বেশি একটা কিছু বুঝতো না। তো সেজন্য আমার কাছে ফোনটা দেওয়া হয়েছে সবার সাথে কন্ট্যাক্ট করার জন্য। তো একদিন স্কুল থেকে আসছি 4টার সময়, এসে দেখি একটা অপরিচিত ফোন আসছে। অনেকবার ফোন আসছে। তো নাম্বারটা অপরিচিত দেখে আমি আরেকবার মিস কল দিই। দেওয়ার পর ওখান থেকে ব্যাক করে। ব্যাক করার পর আমি সালাম দিই, যেটা বলার দরকার, ভালো বোথা জিজ্ঞেস করি। তারপর আমি ওনার নাম জানতে চাইছে, তো উনি ওনার নাম রবিউল বলছে। আমি বললাম যে আপনি কেন ফোন দিছেন, না কোত্থেকে নাম্বার পাইছেন? তো উনি বলল যে দেখেন, হয়তো আল্লাহ আপনার সাথে আমার কথা বলাই দিবে, সেজন্য আমি হয়তো আপনার সাথে কথা বলতে পারছি। তো তখন আমি বলছি ঠিক আছে স্যার, ফোন টোন দিয়েন না। তো বলে যে আপনার সাথে কথা বলতে কি সমস্যা? আমি বলছি যে হ্যাঁ, আমি পরিচিত কারোর সাথে কথা বলি না। তারপর ওদিন রেখে দিছে। রেখে দেওয়ার পর ২-১ দিন পর পরই ফোন আসে। তো ফোন আসার পর ভালো মন্দ জিজ্ঞেস করে। জিজ্ঞাসা করার পর এতটুকুই, ভালো মন্দ জিজ্ঞেস করে, কি করেন, কি করতেছি, কি খাইছেন, এতটুকুই। মানে ওই সময়টাতে কি লোকটার নাম জিজ্ঞেস করা, কোথায় থাকে, কি করে? হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করছি। উনার নাম বলছে রবিউল। নামটা ঠিক বলছে। উনি একটা এজেন্সিতে কাজ করত। উনার বাড়ি হচ্ছে ডোমবাড়িয়া, গ্রামের নাম। জি। তো যাই হোক, ওখানে কাজ করে। তো একদিন আমাকে বলল যে আপনাকে একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না করেন। তাই আমি বলছি ঠিক আছে বলেন। বলে যে যদি হ্যাঁ হয় তো হ্যাঁ বলবেন, আর যদি না হয় না বলে দিবেন, কিন্তু রাগ করবেন না। আমি বলছি ঠিক আছে, আমি রাগ করব না, আপনি বলেন। তো উনি আমাকে বলল যে দেখেন, আপনার কথাগুলো আমার খুব ভাল লাগে, আমি আপনার সাথে আপনার ফ্রেন্ড হতে চাই। ওকে। তাই আমি বললাম যে আপনার সাথে ফ্রেন্ড হব, আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। তো বলে যে কতদিন লাগবে? আমি বলছি ৬ মাসও লাগতে পারে, ১ বছর লাগতে পারে, আবার ১ মাসও লাগতে পারে। বলে যে না না, এত লং টাইম তো নিতে পারবো না, আমি আপনাকে ১ সপ্তাহ সময় দিলাম। আমি বলছি না। তো উনি আমাকে খুব জোরাজুরি করতেছে। জোরাজুরি করার পরে আমি বলছি ঠিক আছে, আমি ১ সপ্তাহ পর, তবে ১ সপ্তাহের মধ্যে আপনি আমাকে আর ফোন কল কোনো কিছুই দিতে পারবেন না। তো রেখে দিছে। রেখে দেওয়ার পর ১ সপ্তাহ পর ফোন দিছে। ফোন দেওয়ার পর আমি বলছি যে হ্যাঁ, ঠিক আছে, আমি আপনার বন্ধু হতে পারি, তবে এক শর্তে। তো বলল যে কি শর্ত? আমি বলছি জাস্ট বন্ধুই, বন্ধুর বাইরে আমি আর কোনো কিছু করতে পারবো না। বলছে ঠিক আছে, করতে হবে না। তো তখন আমি ক্লাস 8-এ উঠি, জানুয়ারি মাসের কথা। তো এভাবেই উনার সাথে কথা বলি। কথাবার্তা চলতেছে। তো কথাবার্তা চলার মাধ্যমে উনি আমাকে দেখা করার কথা বলছে। এর আগে অনেকবার। তো দেখা করার কথা বলছে, আমি আসলে দেখা করতে চাই না উনাকে। তো
1 বছরের মাথায় উনি আমাকে প্রপোজ করে। কিভাবে করলো? ফোনের মাধ্যমে? হ্যাঁ, ফোনের মাধ্যমে। 1 বছর কোনো দেখা হয়নি। এর হ্যাঁ। মাধ্যমে কি আপনাদের এর আগে ফেসবুক বা অনলাইনে কোথাও? তখন তো আমি ফেসবুকে এমনিতে নরমাল একটা ফোন ইউজ করতাম। হুম, এছাড়া কোনো কিছুই? আপনাকে প্রপোজ করে ফেলেছে 1 বছর কথা বলার পর। প্রপোজ করে ফেলছে। আমি বলছি ঠিক আছে। আপনি তখন ক্লাস 8 এ পড়েন। ওর বয়স কত ছিল? ওনার বয়স তখন 24 বছর ছিল। আপনি তখন খুব বেশি হলে 13 থেকে 14 বছর বয়স। 10 বছর। ওনার বয়সটা ভালো লাগতো। ভয়েসটা ভালো লাগেনি। আর ওনাকেই দেখি না, জাস্ট ওনার সাথে কথা বলতে আমার ভালো লাগতো, সেজন্য কথা বলতাম। তো কথা বলার পর উনি আমাকে প্রপোজ করলো। বলে যে, আপনার সাথে আপনার মানে কথায় অনেক চিন্তা ভাবনা করলাম। আপনার মতো এরকম একজনকে খুঁজছি বা আপনাকে আমার খুব ভালো লাগে। আপনাকে যদি আমার জীবনসঙ্গী হিসেবে পাইতাম তাহলে অনেক ভালো হইতো। আমি বলছি, আপনি কি আমাকে দেখেন নাই? দেখেন, আমি তো দেখতেও সুন্দর না। আপনি যেভাবে চাচ্ছেন আমি তো ওরকমও না। বলে যে, না, যার কথা শুনছি। আমি জানি না, আমি নিজের একটা ঘটনা ছোট করে একটু শেয়ার করব। সরি ফর দিস ইন্টারাপশন, বাট দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে না দেখে যে আকর্ষণটা জন্ম হয় একজন আরেকজনের প্রতি, ভুলেও ভাববেন না যেটা শক্তি নেই। এটা ভয়াবহতম শক্তিশালী আকর্ষণ। ভয়াবহ, মানে আনথিঙ্কেবল। এটা আমার ব্যক্তি জীবনে একবার হয়েছিল। আমি তখন একবার ইনিশিয়ালি, আজ থেকে 12 বছর বা 11 বছর আগের কথা, যিনি হয়তোবা রেডিওটা শুনছেন, উনি, আমি জানি না, কারণ তাকে আমি আজ পর্যন্ত চোখে দেখিনি। এবং আমি নিজে জানি যেটা কত ভয়াবহতম হতে পারে। আমার মনে আছে, আমি ঘটনাটা খুব ছোট করে বলি। নামটা পর্যন্ত আমার মনে আছে, আমি নামটা বলবো না, কারণ নামটা বললে নামের সাথে হয়তো অনেকেরই নাম মিলে যাবে, হয়তো সেটা ভালো হবে না তার জন্য। এই মেয়েটি, আমি তখন ইউনিভার্সিটির অনার্স কমপ্লিট করে ফেলেছি, মাস্টার্স পড়ছি। এরকম একটা সময়ের ঘটনা। হঠাৎ করে নাম্বারে একটা ফোন আসলো এবং কথোপকথন শুরু করলাম। এমন হলো যে ঘণ্টায় ঘণ্টা তার সঙ্গে আমার কথা বলতে হচ্ছে এবং আমি কোনোভাবেই তাকে কোনোভাবে মাথা থেকে বের করতে পারছি না। 2 দিনের মাথায় গিয়ে আমি ফুললি যেটা দেখলাম যে আমি প্রচণ্ড রকমভাবে অ্যাডিক্ট হয়ে গেছি তার ভয়েসের প্রতি। মানে আমি তার ভয়েসের ফ্যান ছিলাম। এবং সে এরকম বলল যে, আমি তখন মহসিন হলে থাকতাম এবং সে বলল যে সে শামসুনারা হলে থাকে। ইনফ্যাক্ট আমার মহসিন হল থেকে শামসুনারা হলের দূরত্ব খুব বেশি না। আমি হঠাৎ করে একদিন, মানে আমি তখন রেডিও টুডেতে একটা অনুষ্ঠান করি, পোস্টবক্স 9032, এবং ওই অনুষ্ঠানটা করার পরে আমি চিন্তা করলাম আই নিড টু মিট হার। এবং আমি হলের সামনে গেলাম, গিয়ে আমি তাকে বললাম যে আপনাকে আমার সামনে আসতে হবে, আইদার আপনি আসবেন অথবা আমি কানেকশন এখনই অফ করে দিব। আমি ঠিক জানি না, মানে আমি সেই কাজটা কি করেছিলাম, বাট আমার মনে আছে সে আসেনি আমার সামনে। সো আদৌ সে শামসুনার হলে ছিল বা অন্য কোথাও ছিল আমি জানি না। এবং আমি যেটা করেছিলাম যে সিমটা বের করে আমি ভেঙে ফেলেছিলাম সিমটা, এবং ওই সিমটা আমি আর পরবর্তীতে কখনো তুলিনি বা কোনো ইউজ করিনি। সো ওই 2 দিনের রেজাল্ট দিয়ে আমি যেটা বুঝতে পারি যে এটা ভয়াবহতম আকর্ষণ তৈরি হয়। এবং এই ভয়েস দিয়ে যখন একটা মানুষের অবয়ব বা মূর্তি আমরা মনের মধ্যে তৈরি করি, সেটা সবচাইতে নিজের জায়গা থেকে সবচাইতে সুন্দর মানুষের যে অবয়বটা, সেটা ভিতরে তৈরি করি, এবং এটা দুর্ধর্ষতম আকর্ষণ। এইটা না জেনে এই দিকে পা বাড়ানো, এটা ভয়াবহ রকমের ভুল আমি বলবো। যাই হোক, আপনার ক্ষেত্রে আপনি না দেখে ও আপনাকে প্রপোজ করেছে, আপনি কি করলেন? তখন আমি বলছি যে, আপনার সাথে তো আমার প্রথমেই কথা হয়েছে যে ফ্রেন্ড হিসাবে আমরা সারা জীবন থাকবো, কিন্তু তার বাইরে আমি কোনো কিছু করতে পারবো না। তো বলে যে, হ্যাঁ দেখেন, আমি আপনার প্রতি খুবই দুর্বল হয়ে গেছি। আসলে আপনাকে সবসময় ভাবি, সেজন্য আসলে ফ্রেন্ড থেকে যদি আরেকটু সম্পর্কটা আরেকটু গভীরে যায় তাহলে আপনার জন্য ভালো হয়, আমার জন্য ভালো হয়। তখন আমি বলছি যে, আমি আপনাকে দেখি নাই, বাট আপনি আমাকে দেখেন নাই। তো এখানে আসলে সম্পর্কটা কখনই হতে পারে না। তা আমি কথা বলে ফোনটা রেখে আমি ফোনটা অফ করে ফেলছি। একটানা 10 দিন আমি ফোন অফ রাখছি। ফোন অফ রাখার 10 দিন পর আমি যখন ফোনটা ওপেন করছি, ফোনটা ওপেন করার সাথে সাথেই ওনার ফোন। তা আমি ফোনটা তখন রিসিভ করি নাই। তো রিসিভ না করাতে অনেকবার ফোন দিছে, ফোন আমি রিসিভ করি নাই। তারপর উনি আরেকটা অপরিচিত একটা নাম্বার দিয়ে ফোন দিছে। তো আমি অপরিচিত নাম্বারটা যখন চিনি না, তখন এখন ভাবলাম যে আমার হয়তো আত্মীয় স্বজন হতে পারে। তো আমি ফোনটা রিসিভ করি। রিসিভ করার পর উনি আমাকে বলে যে, আপনি আমাকে, মানে আমার ফোনটা রিসিভ করছেন না, আপনি ফোন বন্ধ রাখছেন কেন? কি সমস্যা আপনার? আর আপনার যদি ভালো না লাগে আপনি আমাকে না বলে দেন। আমি বলছি, না, আমার ভালো লাগে না, আপনি আর আমাকে ফোন দিয়েন না। আসলে আমি এটা চাচ্ছি না, আমার ফ্যামিলি সেটা কখনোই অ্যাকসেপ্ট করবে না। তো বলে যে, না, আপনি একটু ভেবে দেখেন। আসলে চিন্তাভাবনা করে তো মানুষ সব কাজ করে, তো চিন্তাভাবনা করেই ভালো, আপনি একটু ভেবে দেখেন। তো আমি বলছি, ঠিক আছে, আমি ভাবব। তো বলে যে, ভাববার জন্য কতদিন সময় লাগবে?
তো আমি বলছি দেখেন আমার চিন্তাভাবনা যেদিন শেষ হবে আমি আপনাকে কয়দিন পর ফোন দিব, কিন্তু তার আগে আপনি আমাকে আর ফোন দিবেন না। বলে যে না না, এটা কেমন কথা, আসলে আপনার সাথে কথা না বলে আমি থাকতে পারি না, এই 10টা দিন আমার অনেক কষ্ট হয়েছে, আপনাকে আমি কিভাবে বুঝাবো। তো বলে যে ঠিক আছে, আমি 10 দিন সময় দিলাম। তো ঠিক আছে, আমি 10 দিন পর উনি আমাকে ফোন দিল বিকেলের টাইমে। তখন আমি বলছি যে ঠিক আছে, আমি রাজি আছি। তো বলে যে ঠিক আছে, তখন তো রাজি হয়েছি। আপনি রাজি হয়ে গেলেন? হ্যাঁ, আমি রাজি হয়েছি। রাজি হয়ে গেলেন কেন? হ্যাঁ। মানে আসলে চিন্তা ভাবনা করেছি আসলে আমি সে কেমন দেখতে সেটা আমি জানি না। তো তার কথাগুলো আমার ভালো লাগতো। আসলে তার কথাগুলো, হ্যাঁ, তার কথার মধ্যে আমি খুবই দুর্বল ছিলাম। তারপর সে অনেক সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, বা তার কথাগুলো অনেক ভালোই লাগে, আমার শুনতেই মন চায়। তো যাই হোক, তারপর এভাবে অনেক দিন কেটে গেছে, প্রায় 1 মাসের মতো। তো উনি আমাকে হঠাৎ আবার বলতেছে যে ঠিক আছে, এখন তো আমরা আরেকটা রিলেশনে নতুন করে আরেকটা রিলেশন করছি, তো এখন তো আমি আপনাকে তুমি করে বলতে পারি। আমি বলছি ঠিক আছে, তুমি করে বলেন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, ওদের এই সম্পর্কটা এটা কিন্তু অনেক লম্বা সময় নিয়ে তারপরে কিন্তু হয়েছে। যদিও দুজনকে দেখেনি, সম্পূর্ণ ভার্চুয়াল একটা রিলেশনশিপ। প্রথম পর্যায়ে ফ্রেন্ডস ছিল, পরে আপনারা এক ধরনের কি বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপে গেলেন। এটার মধ্যে সময় নিলেন কতদিনের? প্রায় 1 বছরেরও বেশি। 1 বছরও বেশি। 1 বছরের 1 বছরের বিচে, যেটা সাধারণত দেখা যায় না। এই ধরনের সম্পর্ক ভার্চুয়াল জগতে হতে সপ্তাহখানিকেরও কম সময় লাগে। এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে। বাট উনারা 1 বছর সময় নিয়ে দুজনের প্রতি অ্যাফেক্টেড হয়েছেন, এবং খুব হ্যাঁ, লম্বা একটা সময়, আমি বলবো যথেষ্ট সময় নিয়েছেন। যাই হোক প্রিয় শ্রোতা, আমরা এখান থেকেই ফিরব। গল্পটা শুরু হয়েছে মাত্র, এবং একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আজকের এই জীবন গল্প দুর্ধর্ষতম, কষ্টদায়ক, বেদনাদায়ক, ভয়াবহতম একটা গল্প। এবং যারা কষ্ট কম নিতে পারেন তাদের না শোনাটাই ভালো। আমি প্রথমে বলে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে নিজে তো বাবা হয়েছে মাস 3-4 হলো, সহ্য করাটা আসলে কঠিন, খুবই খুবই কঠিন। ঋতু বলুন তারপর। তারপর সে আবার আমাকে বলেন যে দেখা করার কথা। তো তখনও আমি আসলে তার সাথে এতটা ফ্রি হইতে পারিনি। তো তখন আমি আর তাকে বলছি যে না, আজকে দেখা হবে না। তাকে এভাবে ঘুরে ঘুরে আমি সময় পার করতেছি। প্রায় 1.5 বছর চলে যায়। 1.5 বছর চলে যাওয়ার পরে সে আমাকে হাটের একদিন শুক্রবার ছিল, তা আমাকে বলতেছে যে দেখো, তুমি যদি আজকে আমার সাথে দেখা না করো তাহলে তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। তো বলছে যে তুমি স্কুলের সামনে আসবা, আমি ওইখানে আসবো। তো আমি বলছি ঠিক আছে, বিকাল 5টার দিকে। তখন আসলে তখন নানুকে বললাম যে আমি একটু বাজারে যাব। তো নানু বলল যে নাই, এখন বাজারে যাওয়ার দরকার নেই। তো তোমার মামা আছে, তোমার মামাকে বলো, যদি উনি যাইতে দেই তো তুমি যাও। তখন আসলে মামার কাছে তো বলতে পারবো না, কারণ মামার কাছে বলবে যে তোমার কি লাগবে, তুমি আমার কাছে বলো, তোমার যাওয়ার দরকার নেই। তখন আমি বলতে পারি নাই। তো যে কোনো কারণে আমি বাইর হইতে পারি নাই। তখন আমি ওকে আর বলতে পারিনি যে আমি আসবো না। তখন আমি আবার ফোনটা অফ করে ফেলছি। যে তখন সে আমাকে অনেকবার ট্রাই করছে। আমার ফোনে তখন মিস কল অ্যালার্ট চালু ছিল। তো আমি যখন ফোনটা ওপেন করছি, দেখি যে সে আমাকে প্রায় 1000-এর উপর ফোন দিছে। তো সে আমাকে রাগ করে 2-3 দিন ফোন দেয় নাই। 2-3 দিন ফোন না দেওয়াতে আমিও ফোন দেই নাই। তো 2-3 দিন পর সে নিজে আমাকে আবার ফোন দিছে। ফোন দেওয়ার পর বলতেছে, তোমার কি সমস্যা, তুমি আমার সাথে দেখা করলা না কেন? তো আমি বলছি আমার সমস্যা ছিল, আমি বাইর হইতে পারিনি। তো বলে যে বাইর হইতে না পারলে তুমি আমাকে বলতা। তো আমি বলছি বললে হয়তো আপনি এটা অন্যভাবে নেবেন, সেজন্য আমি বলতে পারিনি। তো তাকে সরি বলছি। তো সরি বলার পর সে যাইলো, সেটা সমাধান হয়ে গেছে। কথা চলতে চলতে 2 বছর, তখন 2012 সাল। 12 সালের লাস্টের দিকে আমার বোন, তখন আমার আব্বু বাড়িতে আসছে বিদেশ থেকে। বাড়িতে আসার পর আমাকে বাড়িতে নিয়ে আসছে। তো আমি তাকে বলছিলাম যে আমার আব্বু বাড়িতে আসতেছে, তো আমি আপনার সাথে অনেকদিন কথা বলতে পারবো না, যতদিন বাড়িতে থাকবো ততদিন কথা বলতে পারবো না, কারণ আমাদের বাড়িতে আসলে আবার কথা হবে, কথা বলতে পারবো না। তো উনি বলছে যে কেন? আমি বলছি আমার আব্বু বাড়িতে আসতেছে, তো আমি তো ফোনটা আবার ওইখানে নিয়ে যেতে পারবো না। তো বলে ঠিক আছে। তখন আমি বাড়িতে আসছি। আসার পর তো আমার আব্বু, আমার বোন, আমার ছোট ভাই, আমার বোনের একটা ফ্রেন্ড ছিল, আমার মামাদের বাসায় আসবো ঢাকায় উত্তরায়। সেটা আমি আসলে ওনাকে বলতে পারি নাই, যে কারণ আমি কারো ফোনও ধরতে পারি না। বাড়িতে গেলে আমি বিশেষ করে আম্মু বা আব্বুর ওনাদের ফোন ধরি না।
তো ফোন না পেয়ে আমি ওনাকে বলতে পারি নাই। তো আমি ঢাকায় এসি, ঢাকায় সেখানে প্রায় 1 সপ্তাহ ছিলাম। বাসায় আসবো ঢাকায় উত্তরায়, সেটা আমি আসলে ওনাকে বলতে পারি নাই যে, কারণ আমি কারো ফোনও ধরতে পারি না। বাড়িতে গেলে আমি বিশেষ করে আম্মু বা আব্বুর ওনাদের ফোন ধরি না। তো ফোন না পেয়ে আমি ওনাকে বলতে পারি নাই। তো আমি ঢাকায় এসি, ঢাকায় সেখানে প্রায় 1 সপ্তাহ ছিলাম। তো 1 সপ্তাহ থাকার পর আবার বাড়িতে গেছি। তো বাড়িতে যাওয়ার পর আমার আব্বু কোনো একটা কাজে চিটং গেছিল। তো ওইখানে যাওয়ার পর আমি একটা সুযোগ পাইছি আমার নানু জঙ্গাড়িতে আসার জন্য। তো আমার নানুও ফোন দিছিল যাওয়ার জন্য। তখন আমি গেছি, গিয়ে আবার ওনার সাথেই কন্ট্যাক্ট করছি। তো কন্ট্যাক্ট করার পর বলে যে, এতদিন কেন? তুমি তো বলছো কয়েকদিন তারপর আবার আসবা, এতদিন গ্যাপ ছিল কেন? আমি বলছি ঢাকায় গেছিলাম আব্বুর সাথে, সেজন্য বলতে পারি নাই। তো এই ব্যাপারটা আমি ওনাকে বলি নাই। তো কেন ওইটা নিয়ে উনি আমার সাথে অনেক রাগ করছে যে তুমি ঢাকায় গেছো আমাকে বলছো না, নাহলে আমিও ঢাকায় যেতাম, দূর থেকে তোমাকে দেখতাম। আমি বলছি আমি বলতে পারি না, আমি সুযোগ পাই নাই। তো এটা নিয়ে অনেক ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পর উনি বলছে, উনি আমাকে তুইটি করেই বলতেছে যে তুই আর আমাকে ফোন দিবি না। আমি বলছি ঠিক আছে আমি ফোন দিব না। মানে ক্রেজি হয়ে গেছে আর কি, এত বারবার আপনাকে দেখতে যাচ্ছি, আপনি সামনে আসতে চান না। হ্যাঁ, আসতেছি না। হ্যাঁ, পরে ঠিক আছে, তখন আমি আর তাকে মানে সে আমাকে ফোন দিবে না কেন সেটা আমার জানার আগ্রহ ছিল না। ফোন না দিলে আসলে আমি তার সাথে মানে তার প্রতি অ্যাট্রাকশন হয় নাই। আমি আসলে তার কথাগুলো আমার ভালো লাগতো, সেজন্য আমি তার সাথে কথা বলতাম। তার প্রতি পয়েন্ট করবেন প্রিয়শ্রোতা, ও যেটা বলছে যে ওর কথাগুলো শুনতে ওর খুব মন চাইতো এবং এই কথাগুলোর কারণেই ওর প্রতি এক ধরনের ওর দুর্বলতা ছিল, কিন্তু এটা আসলে সে অর্থে কোনো লাভ ছিল না। ওকে, তো সে আমাকে আবার নিজেই ফোন দিছে। ফোন দেওয়ার পর বলে যে, তুমি এত পাষাণ মানুষ, তোমার মেয়েরা নাকি মেয়েদের মন নাকি অনেক নরম থাকে, তো তুমি এত শক্ত মনের মানুষ, আমি আসলে কখনো ভাবি নাই। তো আমি রাগ করে ফোন রেখে দিছি, তোমার উচিত আমার রাগ ভাঙানো, আমাকে ফোন দাও। তুমি সেটা না করে তুমি উল্টা রাগ করে বসে আছো। তো ওনার কথাগুলো আমি আসলে অতটা কেয়ার করতাম না, যেটা বলতে এটাই শুনতাম। 2012 সালের প্রায় মাঝামাঝি আমি আবার ঢাকায় আসি। আমার মামারা সবাই মিলে কক্সবাজার যাবে। আমি ঢাকায় আসি আবার, তাই মনের কাছে বলছি যে আমি কক্সবাজার যাব, আমরা সবাই মিলে কক্সবাজার যাব, ওখানে অনেক দিন থাকবো, আপনার সাথে আমার কথা হবে না। তো বলি যে আমার যদি ছুটি থাকতো তাহলে তো আমিও যেতে পারতাম। তো বলে যে ঠিক আছে, তোমরা যেদিন যাবে তার একদিন আমাকে ফোন দিও। তো আমরা যেদিন যাব তার একদিন ওনাকে ফোন দিছি। তো উনি যেতে পারবেন, উনি ছুটি নিতে পারে নাই। তো আমরা চলে গেছি, ওখানে প্রায় 15 দিনের মতো ছিলাম। পরদিন থেকে আবার যখন কক্সবাজার গেছি তখন আমার মামারাও সাথে ছিল। তো মামার এক বন্ধু ছিল, তো সাথে ছিল, তো উনি আবার ওখানে গেছে। তো আমরা ওখানে অনেক আনন্দ করলাম, সবাই মিলে একসাথে ছিলাম, আড্ডা দিলাম। তো ওই ছেলে আবার আমাদের সাথে ছিল। তো আমি আবার ঢাকায় যখন কক্সবাজার থেকে যখন ব্যাক করি, তখন ওই ছেলে আমার আরেকটা মামাতো ভাই ছিল, ওর নাম হচ্ছে রাফি। ওর কাছে আবার মানে আমার আরও ডিটেলস জানতে চাইছে যে মেয়েটা কে বা কি। ছেলেটা রবি ছিল, রাজু। ওকে, তো কি করে বা কোথায় থাকে, তো বললো যে এটা আমার সম্পর্কে মামাতো বোন হয়, তো এরকম এরকম। তো বললো যে সে ফোন ইউজ করে, তো আমি যে ফোন ইউজ করি সেটা তার ওনারা জানে না। তো বললো যে না, ফোন ইউজ করে না কেন? তো বলে যে না, এমনিতেই। তখন আমার মামা যখন বাড়িতে আসে শীতের সময়, তখন ওই ছেলে আবার আমাদের সাথে মামাদের সাথে আমাদের বাড়িতে আসছে। তো মামাদেরকে কে দাওয়াত করাই, ওনারা ওই ছেলেও আসছে আমাদের সঙ্গে বাড়িতে। তো আমাদের বাড়িটারই দেখলো, আমাদেরকে দেখলো, তখন আমার সাথে কথা বললো, হাই হ্যালো এতটুকুই। কি করো, কোন ক্লাসে পড়ো? তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো বললো যে ঠিক আছে, তো এখন তো ছুটি, তো তোমার মামার সাথে আবার ঢাকায় যাও, গিয়ে ঘুরে আসো, আমরাও তো আছি, সবাই একসাথে আনন্দ হবে। তো আমি বলছি দেখি যদি আম্মু দেয় তাহলে। তো উনি আমার মামাকে বলার পর আমার মামা আর আম্মুকে বলল। তো গেলাম, গিয়ে ওইখানে প্রায় 20-25 দিন ছিলাম। এর মধ্যে ওর সাথে আর আমার কোনো যোগাযোগ হয় নাই। রবিউলের সাথে? হ্যাঁ, রবিউলের সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। ফোন দিলে না আপনাদের বাড়িতে আমি আর ওখানে ছাড়তে পারি না? না, আমাদের বাড়িতে আমি আর ওখানে যেতে পারিনি, ওনাকে কখনো কোনো মেসেজ বা ফোন দিতে পারিনি। তো আমি আবার চলে গেছি। তো কথাবার্তা বলে যে তুমি ফোন ইউজ করো, আমি বলছি না আমি ফোন ইউজ করি না, আসলে বাসা থেকে সেটা কেউ দিবে না। তো বলে যে আমি তোমাকে যদি একটা ফোন কিনে দিই তুমি নিবে? বলছি কেন, আপনার ফোন আমি নেব কেন, আর আপনি আমার কি হন? রাজু এটা বলতেছে, বলে যে নাও, মাঝে মাঝে তোমার সাথে কথাবার্তা বলবো। তো এখানে বিষয়টা গুলিনে ফেলবেন না। রাজু এবং রবিউল, রাজুটা হচ্ছে ওরা আত্মীয় সম্পর্কে একজন, আর রবিউলটা হলো যে ছেলেটার সঙ্গে প্রথম দিকে ভার্চুয়ালি মানে ফোনের মাধ্যমে কমিউনিকেট, কিন্তু এখনও দেখা হয়নি। ওদের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলা যেতে পারে, বাট ঠিক সে অর্থে ম্যাচুরেটেবল রিলেশনশিপ না, অন্তত এই মেয়েটার সাইড থেকে না। ওকে, ঠিক আছে, বলুন তারপর। তো রাজু আমাকে, যখন আমি চলে আসব তখন রাজু আমার মামা
আর ওই মামাতো ভাইটা আমাকে বাস পর্যন্ত বাসে উঠাইছে, মামা আমার সাথে আসছে, আর মামার সাথে ওনার আসছে, এগিয়ে দেওয়ার তো আসছে। ওরা আজ ওখানে মানে আমি চলে যাচ্ছি মানে এটা দেখে ও কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করার পর আমি আসলে ব্যাপারটা দেখছি, তারপরও বুঝতে পারলাম না, বুঝার মতো করেছিলাম। তো আমি যখন চলে গেছি তখন ও আমার মামার যে জামা কাপড় নেওয়ার একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে ও একটা ফোন কিনে রেখে দিছে, সেটা আমি জানি না। তো না জানার পর আমি বাড়িতে গেছি, সোজা আমার ননদের বাড়িতে গেছি। ননদের বাড়িতে যাওয়ার পর জামা কাপড় যখন ওটা থেকে বের করছি তখন দেখছি একটা মোবাইলের বক্স। তো আমার কাছে আশ্চর্য লাগতেছে, মোবাইলের বক্স, এটা কে দিল? তখন আমি কাউকে বিষয়টা না বলে আমি এটা খুললাম, খুলে দেখি একটা ফোন, মোবাইল ফোন, স্যামসং মোবাইল ফোন ছিল। ওইটার মধ্যে আবার একটা চিঠি ছিল। তো দেখলাম, দেখার পরে চিঠিটা পড়লাম। চিঠির মধ্যে লেখা ছিল যে মানে রাজু যে আমাকে ফোনটা দিছে সেটার জন্য আমি কাউকে না বলি, সেটা শুধুমাত্র আমাকে দিছে আমার সাথে একটু কথা বলার জন্য বা খোঁজখবর নেওয়ার জন্য, বাস এতটুকুই। আর যদি ওর মোবাইলটা আমার নিতে ইচ্ছা না হয় তাহলে সেটা ফেলে দেওয়ার জন্য, কিন্তু কাউকে না বলার জন্য এটা লিখে দিছে। তো লিখে দেওয়ার পর আমি এটা রেখে দিছি, কিন্তু আমি আর ফেলি নেই। ওইটার সাথে আবার একটা সিমও দিছে। তো আমি ওইটা ওপেন করছি, করার পর ও আবার অনেকগুলো মেসেজ করছি। আমি ফোনটা ওপেন করার পর অনেকগুলো মেসেজ পাইছি, কেমন আছি, কোথায় আছি। ও তো রাস্তার মধ্যে ফোন দিছে, তো আবার ফোনও দিছিলাম মনে হয়। তো এখন রাত্রেবেলা আমি আর ওকে ফোন দিই নাই বা মেসেজও রিপ্লাই দিই নাই। তো রাত্রেবেলায় সন্ধ্যার দিকে আমার নানু তখন নামাজ পড়তে গেছে, তো আমিও নামাজ পড়ে ফেলছি আগে, নানু পরে নামাজ পড়তে গেছে। পড়ার পর আমি ওই আমার আগের ফোনটা রবিউলের সাথে আবার আপনি নামাজ পড়েন? তো রবিউলের সাথে রবিকে মিস কল দিলাম। তো মিস কল দেওয়ার পর সে সাথে সাথে ব্যাক করলো। ব্যাক করার পর রবির সাথে কতদিন পরে কথা হচ্ছে? প্রায় 1 মাস 10 দিন 1 মাস 10 দিন কোনো কমিউনিকেশন ছিল না? না, কোনো অনুভব করিনি। তার মানে বুঝতেই পারছেন কোনো লাভ ছিল না, নাহলে 1 মাস 10 দিন অফ ট্র্যাকে থাকা সম্ভব না। সেও বিজি হয়ে গেছে অন্য কোনো জায়গাতে, রবিউল মাথা থেকে আউট হয়ে গেছে। কিন্তু যখনই ও ফিরে আসছে, সময় হাতে আছে, তখন আবার রবিউলকে নক করছে। তারপর ফোন দিলাম। ফোন দেওয়ার পর ও ফোনটা রিসিভ করার সাথে সাথে খুব কান্নাকাটি করতেছে, অনেকজন মানে বাচ্চাদের মতো খুব জোরে জোরে কান্নাকাটি করতেছে, আমি কেন তাকে এতদিন ফোন দেই নাই। তখন আমি তাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। বুঝিয়ে বলার পর সে আমাকে বলতেছে, আমি তোমার সাথে কালকেই দেখা করতে চাই। আমি বলছি এটা কখনোই সম্ভব না, আমি কালকে দেখা করতে পারবো না, আমার যখন সময় হবে আমি তখনই আপনাকে ফোন দিব, আপনি আমার সাথে দেখা করেন। এর মধ্যে রাজু আবার আমার মামাতো ভাই, যেটা নিয়ে যার মাধ্যমে পরিচয় হয়েছিল, সে আবার আমার নানুদের বাড়িতে আসছে। তো রাজু আবার আমার নানুদের বাড়িতে আসছে। আসার পর সে আমাকে ভালো কথা জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করার পর আমার নানুর সাথে কথা বললো। কথাবার্তা বলার পর সে 2 দিন ছিল। 2 দিন থাকার পর সে আবার চলে গেছে। চলে যাওয়ার 5-6 দিন পর রাজু তার আম্মুকে পাঠাইছে। রাজুর আব্বু নাই, তার আম্মুকে পাঠাইছে আমার নানুর কাছে। পাঠাইছে সে আমাকে বিয়ে করবে। একটা বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে সে পাঠাইছে। সে কি করতো? সে পড়াশোনা করতো, অনার্স করতো। এই অবস্থায় বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। আর ওরা মানে ঢাকায় স্থানীয় ছিল। প্রস্তাব পাঠাইছে। তো তার আম্মু তো তখন আমাকে দেখে নাই, ঢাকা থাকাকালীন তো উনি আমাকে দেখছে। দেখার পর আমার নানুকে ডিরেক্টলি বলছে যে আপনার নাতিকে তো আমার ছেলে খুবই পছন্দ করে, তো আপনাদের যদি কোনো আপত্তি না থাকে সে তাহলে আমরা এখানে একটা আত্মীয়তা করতে পারি। তো আমার নানু বলে যে দেখেন, আমি তো ওর গার্জিয়ান না, ওর আব্বু আছে, আম্মু আছে, আমার ছেলেরা আছে, ওদের সাথে কথা বলতে হবে, আপনি ওনাদের সাথে কথা বলেন। তো রাজুর আম্মু একদিন ছিল, তারপরের দিন সকালবেলায় চলে গেছে। চলে যাওয়ার পর আমার নানু আমাকে বলতেছে যে রাজুর সাথে তোর কি, আমি বলছি যে তোরা না কিছু না, এমনিতে কথাবার্তা, তো এরকম কিছুই না। তো বলে যে না সত্যি, আমি বলছি যে হ্যাঁ। বলে যে না থাকলেই ভালো। তো আমি আর জিজ্ঞেস করি নাই যে কেন আসছে বা কি আসে বিষয়। তখন আমার আব্বুর কাছে বলছে আমার মামা, রাজুর আম্মু আমার মামার কাছে বলছে, আর আমার মামা আমার আব্বুর কাছে ফোন দিয়ে বলছে। তা আমার আব্বু বলছে ঠিক আছে, ছেলের একটা ছবি দাও, আর আমি খোঁজ খবর নিয়ে দেখি কেমন। তা ওনারও ছেলে পছন্দ হয়ে গেছে, ছেলেরও পছন্দ হয়েছে বা ওর আম্মুরও পছন্দ হয়েছে। মনে করেন 2 পক্ষ থেকে সবকিছু ঠিকঠাক। এখন আমার ছোট মামা যিনি, উনি আবার আমার আব্বুকে বলতেছে যে বিয়ে তো হবেই, ছেলেও ভালো, ছেলের ফ্যামিলিও ভালো, এখন ঋতুকে একবার জিজ্ঞেস করে দেখেন ও কি বলে। তো আমার আব্বু আসলে আমাদের বন্ধুর মতোই, বাবা বললেও নয়। তো পর আমার আব্বু আমাকে জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করার পর আমি বললাম যে আব্বু দেখেন, আমি আসলে সামনে আমার এসএসসি পরীক্ষা, তো আমি অন্তত পরীক্ষাটা দিই, আপনি কি বিস্তারিত বলবো?
বলে যে ঠিক আছে পরীক্ষা দাও। তো আব্বু ওই রকম বলে যে আমি আসলে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, তো যে কোনোভাবে এটা ওই কোম্পানির মালিক পালিয়ে গেছে, এখন আসলে আমার উপর অনেক ধার দেয় না, এখন আমি আসলে বাড়ি থেকে বের হতে পারতেছি না, এখন অন্য একটা জায়গায় অ্যাপ্লাই করতেছি। তার মানে আমি বললাম তা সেটা আমাকে বললেন না কেন আগে? তো বলে যে বলি না, এমনিতে আসলে একটু এটা আমি লুকিয়ে রাখছি, এটা বলতে চাইনি। তো আমি বলছি ঠিক আছে। তো তখন আমি তাকে নিজে ফোন দিতাম, আমি তাকে ফোন দিয়ে আমি তার সাথে কথা বলতাম। এমনকি সে আমার কাছে অনেকবার প্রায় ২-৩ বার টাকা চাইছে তার মানে পকেট খরচের জন্য। আমি ২-৩ বার প্রায় তাকে ১০-১২ হাজার টাকা দিছি, কিন্তু দেখা সাক্ষাৎ করে কিছুই না। আচ্ছা। তখন আমি যখন বিয়ে ব্যাপারটা বলছি তখন আম্মু আমাকে বলল যে দেখ, ছেলেও ভালো, ছেলের ফ্যামিলিও ভালো, তুই রাজি হয়ে যা, তো এসএসসি পরীক্ষার পরে বিয়েটা হয়ে যাক, তুই রাজি হয়ে যা, অন্য কোথাও যদি কোনো কিছু থেকে থাকে সেটা বাদ দিয়ে দে। তা আমার আম্মা আমাকে এভাবে বলছে, তখন আমি একটু ডাউট করছি যে আমার আম্মা আমাকে হয়তো একটু সন্দেহ করছে। জি। তো সন্দেহ করার পর আমি তাকে আবার রবিউলকে বলে দিচ্ছি। বলে দেওয়ার পর আমি বলছি যে দেখেন, আপনার সাথে যা হওয়ার হয়ে গেছে, আমি আপনার সাথে আর কথা বলতে পারবো না, তা আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার সাথে যদি কোনো বেদবি করে থাকি, আসলে এভাবে আমি ফ্যামিলির বাইরে যেতে পারবো না। এটা রবিলকে বললেন? হ্যাঁ, আমি রবিউলকে বলছি। তখন রবিউল তো অনেক খুব কান্নাকাটি করছে। সে যে রবি বাসার ঠিকানা জানতো আপনার বাসার ঠিকানা? হ্যাঁ, সে আমার বাসার ঠিকানা জানতো। আমি তাকে সবকিছু সত্যি বলেছি। বলেছেন, হ্যাঁ। হ্যাঁ। তখন সে খুবই কান্নাকাটি করছে, সে বলতেছে ঠিক আছে আমি তোমাদের বাড়িতে আসতেছি। আমি বলছি যে না, আমার যদি ভালো চান আপনি কখনোই আমাদের বাড়িতে আসবেন না, আর আসলে অনেক খারাপ হয়ে যাবে। তখন আমি তাকে এরকম কোনো কিছু বলার পর সে আসে নাই। আসার পরে সে বলছে ঠিক আছে তুমি আমাকে তো আর বিয়ে করবে না নাকি? আমি বলছি যে হ্যাঁ করব না। তো বলে যে ঠিক আছে তাহলে তুমি আমার সাথে শুধু একবার দেখা করো, একবার দেখা করার পর আমি তোমাকে কথা দিতেছি জীবনে তোমাকে আর ফোন দিব না। তাই আমি বলছি একবার দেখা করে কী লাভ? সে বলে যে আমি কেমন মেয়ের সাথে কথা বলছি, তার মানে তাকে শুধু একবার দেখার ইচ্ছা, আর কিছুই না। আমি বলছি আপনি কথা দিচ্ছেন তো? তো তো সে বলতেছে যে হ্যাঁ আমি কথা দিছি। তো এর মধ্যে সে আবার ব্রাহ্মণবাড়িয়া এখানে একটা আপনার মাইক্রোক্যাটের একটা চাকরি পাইছে। তো আমি আবার ঢাকা যাই মামাদের বাসায়। তখন আমার মামার মানে মামানি প্রেগনেন্ট ছিল। হুম। তো তখন উনি খুব অসুস্থ ছিল। তো উনাকে আমি দেখতে গেছিলাম। আমার আম্মু গেছিল সাথে। তা আমার আম্মু গিয়ে আমার আম্মু আমাকে রেখে চলে আসছে। তো আমি ওইখানে ছিলাম। থাকার পর ওইখানে আবার মামাদের পাশে ফ্ল্যাটে একটা মেয়ে থাকতো। হুম। নাম হচ্ছে রিয়া করে। তার সাথে আমার আবার খুব ভালো একটা বন্ধুত্ব ছিল। তার সাথে আমি আবার সবকিছু শেয়ার করছি। তো শেয়ার করার পর তখন আমি ঢাকায় গেছি। ঢাকায় যাওয়ার পর সে আমাকে বলতেছে যে আমি ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার জন্য, তার সাথে দেখা করার জন্য। তা আমি বললাম আমি একটা মেয়ে হয়ে আমি ওইখানে কিভাবে যাই? বলে যে দেখো আমি তো নতুন অফিসে জয়েন করছি, নতুন এখন তো আমাকে ছুটি দিবে না, তা আমি আসলে কিভাবে যাব তোমার কাছে, তুমি একটু আমার কাছে আসো। তা আমি বলছি ঠিক আছে। তখন আমি ওই রিয়াকে নিয়ে বাইরে বের হওয়ার নাম করে ওকে নিয়ে যাই। শুক্রবারের দিন ছিল তখন। ইন মিন টাইম কি আপনার রাজুর সঙ্গে দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা, এগুলো কোনো কিছু না ওই কথা মানে কি হয় বিয়ের যখন নেই, ফোনটা আপনার কাছে মিনস সেই ফোনটা আমার কাছে আছে, ফোনটা দিয়ে আমি আবার নবীর সাথেও কথা বলি, কিন্তু রাজুর সঙ্গে কথা বলুন। দাদুর সাথে আর কথা বলি। যাই হোক গেলাম ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড, ওইখানেও উনি রবিয়াল আসছে। আসার পর আমরা গেলাম, যাওয়ার পর সে আমাকে ফোন দিছে, তো আমি বোরকা পরে যাই, আমি এমনিতে নর্মালভাবে গেছি। তো আসলে মানে আমি ওই কথাটা কখনোই ভুলবো না, ওনাকে দেখে আসলে আমার মানে মাথা ঘুরতেছে, মানে এরকম একটা অবস্থা যে মানে আমি আসলে যেটা ভাবছি, যেটা কল্পনা করছি, এটা সম্পূর্ণ বাইরে। সে মনে করেন তখন খুবই হ্যাংলা ছিল, অনেক কালো ছিল। তো আমি ভাবলাম আরে বাবা এটা কি, এটা তো এখন আমার ফ্যামিলি কখনো কোনোভাবে মেনে নিবে না। অডিওর সাথে ভিডিওর মারাত্মক পার্থক্য এটাকেই বলে। এবং এটি হয় আসলে ভোকাল শুনে ইম্যাজিন যেটা হয়, সেটা বাস্তবে যখন মুখোমুখি হয় সেটা আসলে অনেক বেশি, এবং এটা আরজেদের ক্ষেত্রে আরও বেশি হয়, টু বি অনেস্ট। অবশ্যই এখনকার যুগটা অন্যরকম, কারণ এখন ফেসবুকের যুগ, এখন সব আরজেদেরকে দেখা যায়। আমরা যখন শুরু করেছি তখন দেখা যেত না, তখন এক একজনের ইম্যাজিনেশন ছিল যে নিশ্চয়ই আমার আর যে আমি যাকে পছন্দ করি সে দেখতে শাহরুখ খানের মতো হবে, সালমান খানের মতো হবে, এবং তারপর যখন ফেস টু ফেস হতো সে দৃশ্য নাই বা বলি। যাই হোক, নিজের জীবনেও বেশ কয়েকটা অভিজ্ঞতা আছে আর কি, যে জন্যই বললাম। তারপর তার সাথে আমি দীর্ঘ ৩ বছর পর দেখা করি ওই দিন। তো ৩ বছর পর দিন ফার্স্ট দেখা। তো আমি আবার যখন আমি তার সাথে দেখা করতে যাচ্ছি, মানে গাড়ি তুলতেছি, তখন আমি আবার তাকে বলছি যে দেখেন, আপনি আমাকে কথা দিছেন আপনি আমার সাথে শুধু একবারই দেখা করবেন, এখন আপনি যেরকমই হোক আমি আপনার সাথে দ্বিতীয়বার কথা বলবো না। সে বলছে ঠিক আছে তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমাকে কখনোই বিরক্ত করব না।
তো যাই হোক সে আমাকে দেখলো, আমিও তাকে দেখলাম। দেখার পর ওইখানে একটা রেস্টুরেন্টে গেলাম। ওই দিন আমি সারাদিন মানে তার সাথে দেখা করবি একটু। তো খাওয়া দাওয়া শেষ হলো, শেষ হওয়ার পর তখন আমার যখন বাসে যেতেছি, মানে সে আমাকে বাসে তুলে দিবে, তখন সে আমাকে জিজ্ঞেস করতেছি যে তোমাকে আমার পছন্দ হয়েছে, আমাকে তোমার পছন্দ হয়েছে কি না। তখন তো আমি বলছি ঠিক আছে, আপনি তো আমাকে বলছেন যে আপনি আমার সাথে আর কখনই দেখা করবেন না বা কথা বলবেন না, এটা কেমন কথা? এটা এখন তো আপনি আমার মানে কথার সাথে কাজের কোনো মিল নেই, এটা তো কখনোই সম্ভব না। আমি আপনাকে বিশ্বাস করে আপনার সাথে দেখা করতে আসছি, আর আপনি এখন এটা কি বলতেছেন? বলে যে না দেখো, আমি বলে ফেলছি, এটা শুধু তোমাকে দেখার জন্য বলছিলাম, আমি মন থেকে এটা বলিনি। আমি বলছি ঠিক আছে, আমি আগে বাসায় যাই, আমি অনেক টায়ার্ড, আমি খুবই ক্লান্ত, অনেক জার্নি হয়েছে, আমি বাসায় যাই। তো আমার ফোনে চার্জ ছিল না, তো আমি যখন গাড়িতে উঠি তখন আমার ফোনের মানে মোবাইলটা বন্ধ হয়ে গেছে। তো আমি বাসায় গেছি, বাসায় গিয়ে গোসল করলাম, গোসল টোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে মোবাইলটা চার্জ বন্ধ রেখে চার্জে দিছি। আমি মোবাইলটা আর খুলিনি। তো অনেকক্ষণ সময় হয়ে গেছে, যখন বাসায় আসতে আসতে 6টা বাজছে, 6টা। তো আমি ওনার সাথে আমি ফোনটা ওপেন করি 8টার সময়। তো ফোনটা ওপেন করার সাথে সাথে উনি আমাকে ফোন দিছে। তো বলতেছে, এই তুমি আমাকে কেন এতক্ষণ ফোন দাও নাই, মোবাইল বন্ধ ছিল কেন? যে আমি জানো আমি কতক্ষণ টেনশনে ছিলাম যে তুমি আমাকে কেন ফোন দাও নাই, আমি কত টেনশনে ছিলাম, আমাকে টেনশনে রাখতে ভালো লাগে। মানে সে এরকম করে কান্নাকাটি করতেছে। আচ্ছা। তো আমি বলছি যে দেখেন, আপনি কান্নাকাটি করতেছেন কেন? আসলে আমি আপনাকে ফোন দিব কেন? আপনি তো বলছেন আমার সাথে আপনার কোনো কথা হবে না, তাহলে আপনি আমাকে ফোন দিয়েছেন কেন? আপনি আমাকে দয়া করে ফোন দিয়েন না। আমি আপনার কথার উপর বিশ্বাস করে আপনার সাথে দেখা করছি, সেই জন্য এটা নয় যে আপনার সাথে আবার কথা বলতে হবে। তখন সে আমাকে বলতেছে যে তুমি যদি আমার সাথে কথা না বলো আমি মরে যাব, আমি টিনের তলে নিজে জীবন দিয়ে দিব, আমি ফাঁসি দিব, মানে এরকম বিভিন্ন রকমের ব্ল্যাকমেল করতেছে। তো করার পর আমি ফোনটা রেখে দিয়েছি। তখন ওনার সাথে আমার মানে কথা বলতে ভালো লাগতেছে না, যে কি কথা বলবো। আসলে তখন মনে হইতেছে যে একটা মানুষকে যদি মনে দেখে ভালো না লাগে, তখন তার সাথে কথা বলাটা আসলে ভালো লাগতো। তখন ওনার কথাগুলোই তখন আর আমার কাছে ভালো লাগতো না, কিন্তু দেখা করার আগে ওনার কথাগুলো আমার খুব ভালো লাগতো। কিন্তু তখন আর দেখা করার পরে দেখা মানে কথাগুলোই ভালো লাগতো না। তখন আমি রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর উনি আমাকে বারবার ফোন দেয়, আমি ফোন রিসিভ করে না। তারপর আমি নাম্বারটা ব্ল্যাক লিস্টে রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পর সে আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিছে। ফোন দেওয়ার পর আমি ফোন মানে কোনোভাবেই রিসিভ করি না। তো তার এক কলিং ছিল, আমি ওনার নামটা বলতে চাচ্ছি না। তো তার এক কলিং ছিল, সে আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পর বলতেছে কি, আমি কি ঋতুর সাথে কথা বলতে পারি? আমি বলছি হ্যাঁ আমি ঋতু, আপনি বলেন। তো বলে যে আপনি কি রবিউলকে চিনেন? আমি বলছি কোন রবিউল? বলে যে ওই দিন শুক্রবারে দেখা করতে। আমি বলছি মানুষটা আসলে সত্যি সত্যি যদি আবার মরে টরে যায় তখন তো মানে আপনার অন্তর একটু মায়া হয়েছে তার জন্য। তখন আমি বলছি ঠিক আছে, ওনার কাছে দেন। তো বলে যে উনি তো এখনো জ্ঞান অবস্থায় আছে, ওনার জ্ঞানে আসলে আমি আপনাকে ফোন দিব। তো বিকেলের দিকে উনি আবার ফোন দিছে। ফোন দেওয়ার পর বলতেছে যে নেন রবিউল ভাইয়ের সাথে কথা বলে। তো আমি বলছি তখন আমি ওনাকে তুই তৈরি করে বলছি, আমি বলছি যে তোর সমস্যা কি? তুই আমাকে বলছিস যে তুই আমার সাথে আর কথা বলবি না, আমাকে আর ফোন দিবি না, তো তুই এরকম করতেছিস কেন? তুই কি আমাকে ফাঁসি দিয়ে যেতেছ? সামনে আমার বিয়ে, আমি তো তোর সাথে কখনই কথা বলতে পারবো না। তো সে আমাকে বলতেছে তুমি আমাকে যা গালি দাও, মারো, যাই করো, আমি তোমাকে বারবার ফোন দিব। আর তুমি যদি তাও আমার ফোনে ফোন রিসিভ না করো বা মোবাইল বন্ধ করে রাখো, সমস্যা নেই, আমি তোমার বাড়ি চিনি, আমি তোমার আব্বু আম্মুকে গিয়ে বিস্তারিত যা বলার বলে দেব। তা আমি বলি কি বলবেন? বলে যে যা বলার বলবো, যাতে তোমার আব্বু আম্মু কখনো মুখ দেখাইতে না পারে, তুমিও না দেখাইতে পারো। তখন আমি বুঝতে পারছি সে আমাকে এক ধরনের ব্ল্যাকমেল করতেছে। তখন আমি বলছি যে ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? বলে যে তুমি আমার সাথে কথা বলবা। আমি বলছি ঠিক আছে, তো আমি কথা বলবো। আপনি ভয় পেলেন? হ্যাঁ, আমি ভয় পেয়ে গেছি, কারণ ও আমার বাসা চেনে, বাড়ি চেনে। এখন যদি আমাকে বাবাও বাড়িতে থাকে না। তখন কি বাবা বাড়িতে থাকতো না সৌদি আরবে? না, চলে গেছে, দেশের বাইরে চলে গেছে। সুতরাং ভয় হয়েছে, বড় ভাই যেহেতু শাসন করতে পারে। হ্যাঁ, এখন আম্মু তো বাড়িতে আছে এখন, আর বলছে যে সে বাড়ির আশেপাশের মানুষদেরকেও জানাইবে। ওকে। তা আমি তার সাথে নামে একটা মেয়ের কুচ্ছা রটনা হওয়া বা মেয়েটার নামে একটা কিছু রটনা হওয়া, এটা কিন্তু বাতাসেরও আগে আগে দৌড়ায় গ্রামগঞ্জে, এবং খুব সহজে সে আমার মানে কথাগুলো রেকর্ড করে ফেলছে।
কথাগুলো রেকর্ড করছো, ফোনের কথাগুলা, আগের কথাগুলা। যে সত্যি সত্যি যদি বলে দেয়, এখন রেকর্ডগুলো যদি সবাইকে শুনায়, এখন তো তার কাছে হাতে নাতে প্রমাণ আছে। এখন তো আমি যদি বলি, কেউ আমার কথায় বিশ্বাস করবে না। সিবাকে আপনি মেয়ে তো শাসন করতে পারবে সারা জীবন, সেটা তো যথেষ্ট ডিফারেন্স। এটা বুঝতে অসুবিধার কথা নয়। তখন আমি বলছি ঠিক আছে, আমি আপনার সাথে কথা বলবো। তো বলবে এইভাবে আরও ধরেন 2 মাস কেটে গেছে। 2 মাস কেটে গেছে, এর মধ্যে আমার পরীক্ষা, আমি এসএসসি পরীক্ষা দিছি। তো এসএসসি পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন বিকেলে সে আমাকে ফোন দিছে, না তার আগের দিন বিকেলে ফোন দিছে। তার আগের দিন বিকেলে ফোন দিয়ে বলতেছে যে তোমার এসএসসি পরীক্ষা এসে, তোমার তো কালকে পরীক্ষা শেষ, তাহলে তুমি তার স্কুলেও যেতে পারবা না, বাসা থেকে বের হতে পারবা না, তুমি আমার সাথে জাস্ট একটু দেখা করবা, আমি তোমার সাথে দেখা করবো। অনেকদিন দেখা করি না। আমি বলছি ঠিক আছে, আমি দেখা করব। তখন আমাদের থানা লাকসাম বলছে যাওয়ার জন্য। তো আমি পরীক্ষা দিয়ে আমি সোজা বাড়িতে না গিয়ে আমি লাকসাম চলে গেছি তার সাথে দেখা করার জন্য। তো সে ওখানে তার কিছু বন্ধুবান্ধব আসছে। আসার পরে সে আমার সাথে কথাবার্তা বলল। সে বলল যে চলো আমরা একটু ঘুরে আসি। লাকসাম ফায়জান্নেসা কলেজের নাম মনে হয় শুনছেন, ওইখানে সে আমাকে বলে যে ওই জায়গাটা একটু সেফ আছে, আমরা একটু কথা বলি। আমি বলছি যে না, আমি কথা বলতে পারবো না, আমাকে বাসা যেতে হবে, বাসা সবাই টেনশন করবে, আমি বলে আসিনি। বলে যে না, একটু সময়, 5 মিনিট সময় দাও। তখন আমি ওখানে গেছি, দেখি যে তার অনেকগুলো বন্ধু, তার প্রায় 10-12 জন তার বন্ধুরা চলে আসে, আমাকে ভাবি যাবি বলতেছে। তখন আমার কাছে আশ্চর্য লাগতেছে, আমি কী ব্যাপারে, ওরা কোত্থেকে আসছে? বলে যে এখানে ওরা অনেকদিন পর, ওরা ঢাকার বাইরে থাকে, কেউ চিটাং থাকে, কেউ বরিশাল থাকে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকে, তারা এখানে আসছে, তো তোমাকে দেখতে চাইছে, এজন্য দেখাইতে আসছে। তখন আমি বলছি ঠিক আছে তাহলে আমি চলি। তখন আমার কাছে একটু ডাউট লাগছে, তখন ওয়েদারের ভাবভঙ্গি আমার ভাল লাগতেছে না। তো আমি চলে যাওয়ার জন্য বলছি, সে আমার হাতটা ধরে ফেলছে, ধরে বলছে। আমি তখন তো আমার আমি রাগ করে ফেলছি যে আপনি সমস্যা কি, আপনি আমার হাত ধরছেন কেন, আপনি আমার হাত ছাড়েন। বলে যে না, তুমি আসছো তোমার ইচ্ছায়, তুমি তো তোমার ইচ্ছা যেতে পারবে না, তুমি আমার ইচ্ছা যেতে হবে। আমি বলছি আপনি আমার হাত ছাড়বেন নাকি আমি এখানে চাচামেচি করবো? বলা যায় চাচামেচি করলে কয়জন তোমার কথা বিশ্বাস করবে? সবাই আমার পক্ষে, তোমার পক্ষে তো কেউ নেই। তো আমি বলছি আপনার সমস্যাটা কি? বলা যায় আমি তোমাকে বিয়ে করব। আমি বলছি আপনার মাথা ঠিক আছে, আপনি কেন আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, সবার সামনে সে আমার সাথে জড়াজড়া করতেছে, আমার হাত নিয়ে টানাটানি করতেছে, তার বন্ধুরা তার পক্ষে। আপনার সঙ্গে কেউ ছিল? আমার সাথে কেউ ছিল না, আমি একাই ছিলাম ওইখানে। তো তখন আমি অনেক ভয় পেয়েছি, তখন আমি খুব কানাকাটি করতেছি। তখন ওই কলেজের মাঠেই মনে করেন বিকেলটা আমি খুবই ফাঁকা ছিল, আর আশেপাশে কোনো লোকজন ছিল না যে আমি কাউকে ডেকে আমার সমস্যার কথা বলবো। তখন তার একটা বন্ধু একটা প্রাইভেট কার নিয়ে আসছে, নিয়ে এসে আমাকে টান মেরি গাড়ির ভিতর ঢুকিয়ে ফেলার পরে তখন কি জানি তারপর কি হয়েছে আমি আর জানি না। তখন আমার যখন জ্ঞান আসছে, তখন আমি একটা রুমের মধ্যে, একটা বাসার মধ্যে ছিলাম, ফ্যামিলির বাসার মধ্যে ছিলাম। তো তখন আমার চোখে পানি টানি দিছে, দেওয়ার পর তখন তখন জ্ঞান ফিরছে ঠিকই, কিন্তু আসলে আমি কথা বলার অবস্থার মধ্যে ছিলাম না। হ্যাঁ, তারপরে আপনি দেখলেন যে কোনো একটা জায়গায় আপনি তখনও ঠিকমতো শারীরিকভাবে ওকে না। হ্যাঁ, তো তারপর এখানে একটা মহিলাকে দেখলাম। তো উনি আমাকে বললো যে তুমি ঠিক আছো? তো আমি বলছি আমি কোথায়, আমি বাড়ি যাবো, আমাকে বাড়িতে নিয়ে যান। তুমি জানো তুমি কার কাছে আসছো? আমি বলছি যে না, আপনি কে? বলে যে তুমি যে ছেলের সাথে আসছো আমি ওই ছেলের আন্টি হই। তো আমি বলছি দেখেন, উনি আমাকে জোর করে এখানে আনছে, আমার আসলে কোনো আসার ইচ্ছা ছিল না, আপনি আমাকে যাওয়ার একটু ব্যবস্থা করে দেন। বলে যে না, ওরা তো বিয়ের ব্যবস্থা করতে গেছে, তোমাদের তো নাকি আজকে বিয়ে। আমি বলছি না, আমার তো বিয়ে করার ইচ্ছা নাই, দেখেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখানে আমি আসলে থাকতে পারবো না, আর আপনি বুঝার চেষ্টা করেন, আমি তো ওনার সাথে জাস্ট ফ্রেন্ড হিসাবে কথা বলছি। তো বলে দেন না, তুমি মিথ্যা কথা বলো কেন, আমি তো সব শুনছি। তো উনি আমাকে এড়িয়ে যাইতেছে। এইভাবে যাওয়ার পরে তো যাই হোক, এখন ও ছেলে আসছে, আসার পর আমি ও ছেলে পা ধরে ফেলছি, পা ধরে মাফ চাইতেছি। রবিউলের? হ্যাঁ, পা ধরে মাফ চাইতেছি যে আমাকে একটু চলে যেতে দেন, আমার জীবনটাকে এভাবে নষ্ট করিয়েন না। তো সে বলতেছে যে আমার মধ্যে কি নাই, আমি তোমার জীবন কেন নষ্ট করব, আমি তোমাকে বিয়ে করতে চাই, এমন তো নাই যে তোমাকে নিয়ে টাইম পাস করতেছি বা তোমাকে নিয়ে কোথাও গিয়ে সময় কাটাতেছি, আমি তো তোমাকে বিয়ে করতে চাই। তো আমার মধ্যে কি এমন নেই যে তুমি আমাকে ভালোবাসো না? তখন আমি বলছি যে আপনি নিজের চেহারা টানার মধ্যে গিয়ে দেখছেন, আমি বলছি। বলার পরে সে আমাকে একটা থাপ্পড় মারছে, ওইখানে অনেক জোরে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারা আমার খুব কানাকাটি করতেছি, কানাকাটি করার পর বলতেছে যে তুই যদি আমাকে বিয়ে না করাস, এখানে তুই আমার লাশ দেখবি। আমি বলছি আপনি মরেন, যাই করেন, এটা আপনার ইচ্ছা, আমি আর আপনার কোনো কথায় আমার বোন গলবে না। তখন সে কি করছে, একটা তরকারি কাটার যে ছুরিগুলা, ওইগুলো আয়সা তার হাতের মধ্যে একটা ইরে করে দিছে, অনেকগুলো রক্ত বাইর হইতেছে। তো বাইর হওয়ার পর আমার তখন খারাপ লাগছে,
তখন আমি ধরে গিয়ে তার হাতটা মানে চেপে ধরছি যাতে রক্ত বাইর না হয়। তো চেপে ধরার পর তার আন্টিকে আমি ডাক দিছি, ডাক দেওয়ার পর উনি আইসা ব্যান্ডেজ করে দিছে। তারপর বলে যে ওই ছেলে আমাকে বলে যে এখন তো দেখছো আমি তোমাকে কতটা ভালোবাসি, এখন তুমি কি চাও আমি তোমার জন্য মরে যাই? তখন আমি আসলে এক ধরনের মানে রাজি হয়ে গেছি। আমি বলছি ঠিক আছে আমি রাজি। তো আমি বলছি যে ঠিক আমি রাজি এক সত্যে, তো আমি বিয়ের পর আমি বাড়িতে চলে যাব। তো সে বলছে যে না, বিয়ের পর তো আমি বাড়িতে যাওয়ার জন্য তো তোমাকে বিয়ে করবো না, আমি বিয়ে করব তোমাকে আমার কাছে রাখার জন্য। তো যাই হোক বিয়েটা হয়ে গেছে। 9 লাখ টাকা কাবিননামা ছিল। সে আমাকে বলছে যে কাবিননামা কত টাকা হবে? তখন আমি বলছি যে আপনার ইচ্ছা। তখন আসলে আমার ওই মানসিকতা মানে বিয়ের জন্য যে প্রস্তুতি থাকা আমি আসলে ওরকম ছিলাম না। তখন আমি বলছি যে আপনার যত ইচ্ছা। তো কয় না তুমি বলো। আমি বলছি যে ঠিক আছে 10 লাখ টাকা। তো কাজী বলতেছে ঠিক আছে, কেউ কিছু বলার দরকার না, আমি একটা বলে দিই। তো উনি 9,101,000 টাকা বলছে। আপনার বয়স হয়েছিল বিয়ের? না, আমার বয়স তখন আমি ক্লাস এসএসসি পরীক্ষা দিছি, তখন আমার 16 বছর সামথিং। সর্বজোরে 15-16 বছর তখন চলে। তো তখন আবার আমার রাজি কত বয়স দেখালো? ওইখানে 20 বছর দিছে। 20 বছর দিয়েছে। এরকম বিয়ে তো যদি কেউ করে এবং এটা যদি কোনোভাবে আইনি ঝামেলায় যায় তাহলে মানে ওনারা তো ফাঁসাবেন, কাজই সবার আগে ফাঁসবে আর কি। তো যাই হোক, তো আমাকে ওতে 9,101,000 টাকা বলছে। বলার পর তো বিয়েটা হয়ে গেছে। হওয়ার পর সে যেখানে চাকরি করে ব্রাহ্মণবাড়িয়া, সেখানে আমাকে নিয়ে গেছে। ওই দিনই ট্রেনে চলে গেছি আমরা। যাওয়ার পর ওখানে একটা রুম নিল। রুম নেওয়ার পর কিছু জিনিসপত্র কিনলো। তোমার কি বাড়ির কথা আপনার মনে পড়েনি? বাড়িতে কি হচ্ছে? না, অবশ্যই পড়ছে। তখন আমি তাকে অনেকবার চেষ্টা করছি। তখন তো আমার কাছে ফোন ছিল না, কারণ আমি সাথে করে ফোন নিয়ে আসিনি। আর তাকে আমি অনেকবার বলছি যে বিয়ে যেহেতু হয়ে গিয়েছে তখন তো বাড়ি থেকে কোনো সমস্যা করবে না, বাড়িতে জানাই। বলে যে না এখন বাড়িতে জানালে সমস্যা করবে, আমি আগে আমরা একটু সেটেল হই তারপর বাড়িতে জানাবো। তখন মানে সে যেভাবে বলতেছে সেভাবেই, কারণ মানে তার কথাও যদি আমি একটু মানে লটচর করি, সে আমাকে ছুরি টুরি দিক ভয় দেখায়, তারপর হাত কাটনি মানে ভয় দেখায়। তখন আমি আসলে এতটা ছিলাম না। তো বাড়িতে কি হয়েছে না সেটার আমি তখন জানি না। তো তখন আমাকে ওখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সে আমাকে একটা রুম নিল। রুম টুম নেওয়ার পর মানে টুকিটাকি যা লাগে আর কি সব নিছে। নেওয়ার পর তো চলতেছি, তখন যাচ্ছি। বাড়িতে কি হয়েছে সেটা তো আমি জানি না। তখন ওখানে গেলাম। তো নেওয়ার পর সেই তো সারাদিন চলে গেল। তো রান্না বান্না করলাম। তো সে কোথায় গেছে আমি জানি না, সারাদিন সে বাসায় ছিল না। রুম কি আগে থেকে নেওয়া ছিল নাকি ও রুমে গিয়ে উঠলেন? না, সে ওইখানে মানে আগে থেকে একটা রুম নিয়েছিল। সেই তো রাত্রেবেলা তো সেই আসছে আয়শা, কিছু ফুল টুল দিয়ে রুমটা সাজাইলো নিজেই? হ্যাঁ, না নিজে না, সেই আর তার এক বন্ধুকে নিয়ে, বন্ধুই সাজাই দিছে। সে কোথায় গেছে আমি জানি না। তো তার বন্ধু, তার এক কলিং, উনি আবার বিয়ে করছে, ভনি আবার ওখানেই থাকে। সে আমাকে বাড়ির তালা দিয়ে চলে গেছে। তো আমি সারাক্ষণ রুমের মধ্যে ছিলাম। তো রুমের মধ্যে থাকার পর সে বিকেলের দিকে আসছে আর আমাকে বলতেছে তো তুমি রেডি হও। তো আমি বলছি কেন রেডি হব, কোথায় যাব? বলে যে আমার এক ফ্রেন্ডে দাওয়াত দিচ্ছে রাত্রে, ওখানে খাওয়া দাওয়া করব। তো আমি বলছি আমি রেডি হব কি, আমি তো তখন আমার তো মানে কিছুই নেই। হ্যাঁ, আমি রেডি হব কি? সে আমার জন্য একটা শাড়ি কিনলো, 1200 টাকাতে একটা শাড়ি কিনছে, আর নর্মালি বাসায় পরার জন্য 2টা 3 পিস কিনছে। তো নিয়ে আসছে, নিয়ে আসার পরে সে আমাকে বলছে রেডি হওয়ার জন্য। তো রেডি হয়েছি। রেডিমেডি হয়ে আমরা ওই ফ্রেন্ডের বাসায় গেছি। যাওয়ার পরে ওখানে খাওয়া দাওয়া করে আমরা আবার রিটার্ন আসছি। ওই ফ্রেন্ড বাসায় যখন খাওয়া দাওয়া করতে গেছি, তখন মানে আবার খাওয়া দাওয়া করে যখন আবার বাসায় আসছি, তখন দেখি ফুল টুল দিয়ে সাজানো রুমটা। তো তখন তখন আমি শুয়ে পড়ছি, কারণ মানে আমার মানে টেনশন হইতেছে যে বাড়িতে কি হচ্ছে। তখন আমি এই জিনিসটা টেনশন করতেছি। তখন আমি বারবার তাকে বলতেছি যে বাড়িতে ফোন দেন। সে বলতেছে না, বাড়িতে এখন ফোন দেওয়া যাবে না, বাড়িতে এখন ফোন দিলে তোমাকে সবাই নিয়ে যাবে। আমি যেটা বলতেছি সে এড়িয়ে যাইতেছে। তখন রাত যখন হয়েছে তখন আমি শুয়ে গেছি। তো সেই দোকানে গেল। দোকানে গিয়ে আমার খুব মাথা ব্যথা করতেছে, আবার পুরো শরীরে জার্নিং করছি, পুরো শরীর মানে ব্যথা হয়ে গেছে। সে আমার জন্য ব্যথার কিছু ওষুধ নিয়ে আসতে গেছে। তো আসেই দেখে যে মানে আমি তখন আমার চোখটা একটু বুজে আসছে। তো সে যে দরজা খুলছে আমি টের পাইছি। টের পাওয়ার পর আমি ওই সেম মতে শুয়েছি। শোয়ার পর আমি একবার এক পাশে গিয়ে শুয়েছি।
তো শোয়ার পরে সে আসছে, আইসা আমাকে উঠাইলো, বলে যে তোমার না শরীরে ব্যথা করতেছে, ওষুধ খাও। তো আমি ওষুধটা খাইছি। খাওয়ার পর কিছুক্ষণ পর ব্যথাটা একটু কমে আসতেছে, এরকম অনুভব হইতেছে। তখন সে আমাকে বলল যে তুমি কি ঘুমায় যাইবা? আমি বলছি যে হ্যাঁ আমি ঘুমিয়ে যাব। তো বলতেছে কেন, আজকে মানুষের জীবনের একটা প্রথম রাত আমাদের, আর এ রাতের জন্য মানুষ হাজার হাজার বছর অপেক্ষা করে, তুমি এ রাতেই ঘুমিয়ে কাটিয়ে দিবে? আমি বলছি আমার কাছে এটা কোনো রাতমাত মনে হয় না, আমি আমার ঘুম আসতেছে, আমি ঘুমাবো। বলল যে না আমার সাথে কথা বলো। আমি বলছি যে আপনার সাথে আমি কথা বলবো কালকে। তার কথা আমি আসলে এক কান দিয়ে নিতেছি, আরেক কান দিয়ে ফেলে দিছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যদি কোনো রকম একটু সুযোগ পাই আমি পালিয়ে যাব, বাড়িতে গিয়ে তারপর সবটার কারণ বলে দিন। পালিয়ে যাব। হ্যাঁ, তখন আমার খুব ঘুম আসতেছে। তখন আমি একবার মানে বসা অবস্থায় ঘুমিয়ে গেছি। তখন ঘুমিয়ে যাবার পর সে আমাকে মনে হয় শোয়াইছে। তখন আমি আর বলতে পারবো না কি হয়েছে। তখন সকালে সে আমাকে আবার তালা মাইরে চলে গেছে, অফিসে চলে গেছে। আশেপাশের ফ্ল্যাটে কেউ ছিল না আপনাদের? হ্যাঁ ছিল। তো আপনি তো ওখানে নক করে বললেও বলতে পারতেন। মানে গেটটা এমনভাবে ছিল, মনে করেন দরজাটা ছিল বাইরে, আর ভিতরে আবার আরেকটা ইয়ে ছিল, মানে গ্রিলের মতো। আচ্ছা, মানে ওরকম হলেও সম্ভব না। সম্ভব না, চিল্লা হয়তো অনেক শুনবেন না। হ্যাঁ, আর পরে কি করছে, তখন আমি উঠছি, উঠে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে আমি নাস্তা খাইনি, আমি চাটা শুধু খাইছি আর পরোটা খাই নাই। তো না খাবার পর এখন আমি রান্নাবান্না করে কিছুই করি নাই। সে দুপুরে খাওয়ার জন্য আসছে, বাচ্চা ঠিক আছে সমস্যা নেই, রান্না করে নাই, আমি হোটেল থেকে নিয়ে আসছে। তো সেই হোটেল থেকে মাছ আর কি জানি নিয়ে আসছে, আমার মনে নেই। তো নিয়ে আসার পরে সে মানে আমাকে খাই দিতে চাইতেছে, তো আমি খাই নাই। তো সে আমাকে 2-3 বার এরকম করতেছে। তখন আমি কি করছি, আমি প্লেটটা ফেলতে চাই নাই, ধাক্কা দেওয়ার পর একটু জোরে এনে দিয়েছে, প্লেটটা মাটিতে পড়ে গেছে। পর সে রাগ করে ফেলছে, সে আমাকে একটা ধাক্কা দিয়ে ফেলছে। ধাক্কা দেওয়ার পর আমি একটা দেওয়ালের মধ্যে গিয়ে একটু বাড়ি খেয়েছি কপালের মধ্যে, তার কপালটা ফুলে গেছিল। তো ফুলে যাওয়ার পরে তখন আমি বলছি যে যেই মানুষ আমার বিয়ের একদিন না যাইতে আমার উপর এরকম টর্চার শুরু করতেছে, সেই মানুষ আমাকে কিভাবে সারা জীবন ভালো রাখবে, সেটা আমার ভালো জানা হয়ে গেছে। তো বলে যে কি জানি কয় না, তোকে তুই যত ইয়ে করস, চালাকি করস, তো এখান থেকে যাইতে পারবি না, তোকে যেহেতু আমি বিয়ে করছি এখানে থাকতে হবে। তখন এভাবে আমি আসলে একটানা প্রায় 2 দিন খাই নাই। 2 দিন শুধু একটু চা খাইছি, আর কিছু না, চা খাই আর পানি খাই। তখন আমার শরীরে খুবই দুর্বল হয়ে গেছে। তো তখন সোমবার দিন ছিল, সে অফিস থেকে লাঞ্চের সময় আসছে, আসার পর সে আসছে আর আমি গোসল করতে গেছি। তো গোসলখানার আবার ভিতরে একটা দরজা আছে, একটা বড়, একটা মানুষ কোনো রকম বাইরে হইতে পারবে। তখন সে যখন অফিসে থাকতো না, তখন আমি ভিতরে চেষ্টা করতাম যে কোন দিক দিয়ে বাইর হওয়া যায়। তখন আমি ওই বাথরুমের ভিতরে ওই জায়গাটা দেখছি। দেখার পরে আমি ওইটার মধ্যে একটা কোমর ছিল, কোমরের উপরে দাঁড়িয়ে ওইটার মধ্যে আবার একটা মোড়া দিয়ে আমি দেখতেছি যে ভিতরে দাঁড়ানোর মতো কোনো পজিশন আছে কিনা। তখন দেখছি যে না, ভিতরে নিচে দাঁড়ানোর মতো একটু জায়গা আছে, একটা পা রাখা যাবে। তখন আমি কি করছি, তখন তো সে আমি বাথরুমে চলে গেছি, জামা কাপড় নিয়ে গেছি। আমি ভাবছিলাম যে সে যদি জড়িয়ে এসে পড়ে, তখন আমি একটা অজুহাত দেখাতে পারবো যে আমি গোসল করতে গেছি। তো সে আসছে, আসার পর আমি তো বাথরুমে ছিলাম, সে আমি শুনে নাই, সে অনেকক্ষণ হয়েছে মনে আসছে। তা আমি চেষ্টা করতেছি ওটার উপর উঠার জন্য, কিন্তু উঠতে পারতেছি না। তো আমি যে মোড়া দিছি, সে মোড়াটা কোমরটায় প্লাস্টিক টাইপের, ওইটা পিছলে হয়ে গেছে। তো ওইটা স্লিপ খেয়ে আমি পরে মনে করেন একবার পুরোপুরি অজ্ঞান হয়ে গেছি। আর শরীরটা খুব দুর্বল ছিল, আমি খাইনি, অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান হয়ে যাওয়ার পরে সে আওয়াজ পাইছে, আওয়াজ পাওয়ার পরে সে দরজাটা ধাক্কাইতেছে। তো দরজার সিট কিনেছিল, সেটাও ধাক্কাইতে ধাক্কাইতে খুলে গেছে। খুলে যাওয়ার পর সে আমাকে রুমে আনছে, রুমে আয় না তো একটা ডাক্তার আনছে। তো ডাক্তার আনার পর ডাক্তার বলতেছে কি ব্যাপার, উনি তো খুবই দুর্বল, ওনাকে একটা স্যালাইন দিতে হবে। তো বলছে ঠিক আছে স্যালাইন দেন। তো ডাক্তার আমাকে একটা স্যালাইন দিল। স্যালাইন দেওয়ার পর আমার জ্ঞান আসছে, আমার হাতে স্যালাইন দাও। সে আমার পাশে বসে আছে, আমার মাথায় হাত বুলাই দিতেছে। তো সে বলল যে তোমার সমস্যা কি, তুমি খাওয়া দাওয়া করো না, তুমি কি মরে যাবা নাকি? আমি বলছি যে হ্যাঁ মরেই যাব। বলে যে তুমি মরে গেলে আমি থাকবো কি করে? তো আমি বলছি আপনি কিভাবে থাকবেন সেটা তো আমার জানার বিষয়, যখন আমি আপনার কাছে ছিলাম না তখন তো আপনিই ছিলেন। এরকম বলতেছে, আমি সব কথা তার খুব, সে যদি নর্মালি কথা বললে আমি একটু রাগ দেখে কথা বলি। 5-6 দিন চলে যাওয়ার পর সে একদিন রাত করে আসছে। আসার পর আমি শোয়া ছিলাম, ঘুমেও ছিলাম আবার জাগাও ছিলাম, এরকম একটা অবস্থা। সে আইসা মনে করেন
এক ধরনের আমার উপর জোরাজুরি করতেছে, যেরকম স্বামী স্ত্রীর মধ্যে একটা ফিজিক্যাল রিলেশন যেটা হয় সেটা ওদিন মানে ফার্স্ট ওদিন হয়ে গেছে। আপনার অনিচ্ছা সত্ত্বে? হ্যাঁ, আমার অনিচ্ছা শর্তে। সো ইট ওয়াজ রেপ। হ্যাঁ, এটা আমার অনিচ্ছা শর্তে। লিগ্যালি যদি এটা বলি, আইনত এটা হচ্ছে রেপ। এবং অনেকের ধারণা নাই, আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, সেটা হচ্ছে যে অনেকেই মনে করেন যে বিয়ে করার পরে এই ধরনের সম্পর্ক এটা রেপ হয় না, কিন্তু বাংলাদেশের নারী নির্যাতন আইন অনুযায়ী আপনারা যদি ইন ডিটেলে যান তাহলে বিবাহোত্তর রেপ হয়। এবং স্ত্রীর অনিচ্ছার সত্ত্বে যদি এই ধরনের কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে যাওয়া হয় তাহলে সেটা রেপের পর্যায়ে পড়ে, এবং এটার জন্য কিন্তু চাইলে স্ত্রী আইনত অ্যাকশনও নিতে পারে না। এবারে বিয়ন্তর সম্পর্কের জন্যও কিন্তু মেয়েকে পারিশ্রমিক দেওয়া ব্যর্থ। তারপর সে আমার সাথে জড়াজড়ি করে, এরকম 3বার সে আমার সাথে ফিজিক্যাল করছে। তো তখন আমি এক পর্যায়ে মানে নিস্তেজ হয়ে গেছি, বাট আমার কোনো হুঁশ ছিল না। তো হুঁশ না থাকার পরে সকালে আমি মানে হাঁটতেই পারতেছি না, মানে এরকম একটা অবস্থা। তো পরে উনি অফিসে যাওয়ার সময় ওদিন আর আমাকে তালা দিয়ে যান নাই, যে দিন তার আগের দিন যে ফিজিক্যাল হয়েছে তো তার সকাল থেকে সে আমাকে তালা দেওয়া যায় না, দরজা খোলা ছিল। তো সে আমাকে বলল যে যদি খারাপ লাগে নিচে তার আবার এক বন্ধুর আম্মা থাকে, তো উনি ওনার সাথে গিয়ে কথা বলতে পারবা, বা আমি ওনাকে বললে যাব, উনি তোমার সাথে এসে কথা বলবে। তো তখন আর তা বাইরে তালা দিয়ে যায়নি। তো আমি তখন চিন্তা করলাম যে মানে আমার মনে একটা ধারণা আসছে, যেহেতু এতদিন বিয়ে হয়েছে ঠিক, কিন্তু আমাদের মধ্যে কোনো কিছু ছিল না, তখন আমি বাড়িতে চলে গেলে মানে আমি বলতে পারতাম যে আমি পারফেক্ট, আমার মধ্যে কোনো সেন্স অফ সোসাইটি, সেন্স অফ ভার্জিনিটি, সেন্স অফ আওয়ার সোশ্যাল এথিক্সের ইম্পর্টেন্ট পয়েন্ট খেয়াল করবেন। এটা ওকেও মনে করতেছে বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে তো কোনো ফিজিক্যাল রিলেশন ছিল না, সুতরাং আমি যেভাবেই হোক এখান থেকে আমি বলতে পারবো যে না, আমাদের মধ্যে কিচ্ছু হয়নি। এইটা হচ্ছে আমাদের প্রিমিটিভ থট অফ সোসাইটি, মানে একদম প্রাগৈতিহাসিক আমলের একটা ধারণা। আর যখন এটা হয়ে গেছে ওর মধ্যে একটা চেঞ্জ আসছে। চেঞ্জটা কি বলে? তখন আমি ভাবলাম যে গেছিলাম, মানে আমি গেট পর্যন্ত চলে গেছি, উপর থেকে নিচে নেমে গেট পর্যন্ত চলে গেছি। চলে যাওয়ার পর মানে দেখতেছি আমি মানে আমার হাঁটতে খুব কষ্ট হইতেছে, তো আমি কাঁদতেছি। তখন দারোয়ান আমাকে জিজ্ঞেস করলো যে ম্যাডাম আপনার কি হয়েছে? আমি বলছি যে না কিছু হয়নি। বলে যে আপনি কাঁদতেছেন কেন? তো আমি বলছি যে না আমার আসলে একটু শরীরটা খারাপ এই জন্য। তো বলে যে আমি কি আপনাকে বাসায় দিয়ে আসবো? আমি বলছি যে না ঠিক আছে। তখন মানে আমার কথা শুনে ওই যে তার বন্ধুরা আম্মার কথা বলে উনি আবার বের হয়ে আসছে, বলে যে কি ব্যাপার তো তুমি কেন বাইরে হয়েছো, তোমার নাকি শরীর খারাপ, তুমি বাইরে হয়েছো কেন, চলো চলো তোমাকে বাসায় দিয়ে আসি। তখন উনি আমাকে ধরে ধরে আমাকে রুমে এনে শোয়া দেওয়া চলে গেছে। চলে যাওয়ার পর তখন না মানে কারো মানে একটা ফোন যে পাবো, মানে কারোর কাছ থেকে নিয়ে আমি ফোন করবো, মানে ওরকম একটা ইয়া নেই। তখন উনি আবার আসছে কিছুক্ষণ পর, বলে যে তুমি কি তোমার কি খিদা লাগছে বা কিছু খাইবা? আমি বলছি যে না আন্টি আমার খিদা লাগে না, আপনি আপনাকে একটু গরম পানি করে দেন। বলে যে গরম পানি দিয়ে কি করবা? বলে যে আমি একটু বাথরুমে যাবো। পরে উনি আমাকে একটু গরম পানি করে দিয়েছে, আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। পর আমি বলছি কি আপনার কাছে কি ফোন আছে? বলে যে কেন? আমি বলছি আমি একটু আমার আম্মুর সাথে কথা বলবো বা আব্বুর সাথে কথা বলবো, আসলে তাদের কথা খুব মনে পড়তেছে, আমার খুব খারাপ লাগতেছে, একটু কথা বলে আমার ভালো লাগে। বলে যে তুমি কিছু মনে করো না, রবিউল তো আমাকে না করছে তোমার কাছে ফোন না দিতে। তো তখন ভাবলাম যে বইলো লাভ নেই। তখন ভাবলাম যে যাই হবার হয়ে গেছে, বিয়ে তো একবারই হবেই, তো আমার ভাগ্য হয়তো এটা ছিল। আপনি মেনে নিলেন। জি, এটা হয়তো মানতই না যদি কত তাড়াতাড়ি ঘটনাটা না ঘটতো। এবং দেখুন একটা মেয়ের কাছে, আমাদের সমাজে একটা মেয়ের কাছে এই বিষয়টা কতটা ইম্পর্টেন্ট, এবং সেন্স অফ দ্য সোসাইটি যেটাকে বলি, আমাদের ধারণাটা এভাবেই দেওয়া হয়েছে ছোটবেলা থেকে, যে একটা মেয়ের সঙ্গে এটা হয়ে যাওয়া মানে হচ্ছে তার সবকিছু গেছে, সবকিছু শেষ। জি, ছেলেটার কথা কিন্তু চিন্তাও করা হয় না। এবং দেখুন ও বিয়ে হওয়ার পরেও ফাঁকফোকর খুঁজছে যে যেভাবেই হোক না কেন বের হয়ে যাবে। যখন এইটা হয়ে গেছে তখন সে নিজের মনকে বুঝ দিচ্ছে যে না, বিয়েতে একটাই হয় মানুষের জীবনে, ওকে ফাইন। তার মানে চিন্তা করে দেখুন, এবং খুব জেনে খুব আশ্চর্য হবেন, কিছুদিন আগেও এরকম একটা নিয়ম ছিল, সরকার থেকে এরকম একটা আইন বাধ্যবাধকতা বোধহয় এরকম একটা অনুমতি দেওয়া হয়েছিল যে রেপ করে যদি তাকে বিয়ে করা হয় তাহলে তার শাস্তিটা ওরকম শাস্তি হবে না, এরকম একটা, আমি ডিটেল জানি না, এরকম একটা ছিল যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে বিভিন্ন মহলে। পরবর্তীতেও ওটা বোধহয় সংশোধন করা হয়েছে, আমি ডিটেল জানি না, যারা ল নিয়ে ভালো পড়াশোনা করবেন তারাই বা জানবেন। সো এটা কিন্তু সরকার ইচ্ছা করে করেনি, এটা আমাদের সামাজিক চালচিত্র, এবং খুব ভয়ানক রকমভাবে একটা বিশাল রকমভাবে একটা রং কনসেপশন। এবং এই রং কনসেপশনটা যুগের পর যুগ ধরে আমরা আমাদের সামাজিকতায় আমরা লালন পালন করে চলেছি। ভেরি ভেরি রং কনসেপশন। একটা শারীরিক সম্পর্ককে জীবনে এত বড় কজ হিসাবে দেখা হয়, এত বড় ইম্পর্টেন্ট বিষয় হিসাবে দেখা হয়, যেটা পুরো জীবনটাকে
মোল্ড করে ফেললো, পুরো জীবনটাকে দুমড়ে মুচড়ে ফেললো, কিছুই যা আসা না, বরং একটা শারীরিক সম্পর্ক হয়ে গেছে, তার মানে ঠিক আছে ওর কাছে আমি ধরাবাঁধা। ভেরি রাবিশ থিঙ্কিং। থিঙ্ক অ্যাবাউট ইট। ওটাই তো একটা জিনিস আটকে রাখতে পারে না মানুষকে। এই মেয়েটার ক্ষেত্রে কি হয়েছে দেখেন, সামনের দিকে আগাই আমরা, বলেন তারপর শুনছি, শেষে দিয়ে যাওয়া গেনা। আমি নিজেকে নিজেই বুঝাইতেছি, তখন ভাবলাম যে যা হবার হয়ে গেছে। তো এক পর্যায়ে তো কয়দিন আমি তার সাথে খুবই খারাপভাবে আচরণ করতাম, বা সে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলে আমি তার উল্টোটার উত্তর দিতাম। তো আজকে আসার পর আমি রান্নাবান্না করছি, রান্নাবান্না কইরা তারপর গোসল টোসল ঘরটার মুইছে আমি বসে রইছি, সে আসলে একসাথে খাবো। তো সে আসার পর আমরা একসাথে খাইছি। খাওয়ার পর সে বলতেছে তোমার তো মন খারাপ, চলো আমরা একটু ঘুরতে যাই। তো আমি বলছে কোথায়? বলে যে এখানে একটা নদী আছে, ওখানে নদীতে বিকেলবেলা সবাই ঘুরতে যায়, তো চলো তোমাকে নিয়ে একটু ঘুরতে যাই। ওকে, তারপর কি হলো? তারপর তখন ঘুরতে যাওয়ার পর এখানে সবাই তার পরিচিতা যারা আছে সবাই জিজ্ঞেস করতেছে, হ্যাঁ কিরে রবিউল, এটা কে? তো বলতেছে তোর ভাবিটা। পরে সেই যে একটু বাইরে যাইতাম বা সবার সাথে একটু বাইরে যারা ছিল বা আন্টি যারা ছিল তাদের সাথে একটু কথাবার্তা বলতাম, তাদের সাথে একটু ফ্রি হয়ে গেছি। তো তখন একদিন আমাকে এক আপু, আমার সিনিয়র অনেক, উনি আমাকে একদিন বলে, কে ঋতু, তোমাকে আমি একটা কথা বলবো, তুমি কিছু মনে করবো না। তো বলে যে তুমি আসলে রবিউল তো তোমার হাজব্যান্ড, এখন তুমি বললে হয়তো তোমার মন খারাপ হইতো। আমি বলতে সমস্যা নেই, আপনি বলেন। বলে যে দেখো তোমরা একসাথে চলাফেরা করে আসলে তোমার সাথে আসলে তোমরা দুজনকে একসাথে মানায় নেয়। তুমি কোথায়, রবিউল কোথায়, ওর নামে বিভিন্ন রকমের কথা বলতেছে। তখন আমার কাছে আসলে খারাপ লাগতো যে কেন ওই কথা বলবে। তো তখন একটা দিক যখন আমি ওকে মন থেকে মেনে নিছিলাম যে আমার যেহেতু বিয়েটা হয়ে গেছে, তখন যা হবারও হবে, তখন আমি পুরোপুরিভাবে ওকে ভালোই বাসছি, যে পুরোপুরিভাবে ওর প্রতিও দুর্বল হয়ে গেছি। তো তখন আমি ওকে বললাম যে দেখেন আপনি অফিস থেকে ছুটি নিতে পারবেন? তো বলে যে কেন? আমি বলছি আপনি আগে নেন, তারপর আমি বলতেছি। তাকে আমি 3 মাস বাসায় রাখছি। 3 মাস বাসায় রাখছি বলতে যাতে কেউ কিছু বলতে না পারে, বা তার স্বাস্থ্যের দিক থেকে, তারপর ফেসের দিক থেকে, বা তার আচ্ছা, আপনি তাকে তৈরি করতেছেন আপনার ফ্যামিলির জন্য, যাতে করে বাড়ির মানুষ যেহেতু এরকম বলতেছে তারা আমার ফ্যামিলিতে কখনো কেউ মেনেই নিবে না। হ্যাঁ, তখন আমি তাকে ডাক্তারের সাথে কথা বলে বিভিন্ন রকমের রুচিকর, যাতে রুচি হয় খাবার, ওষুধ বা পুষ্টিকর যে খাবারগুলো আছে একটা মানুষ বা ভালো মতোই হওয়ার জন্য সবগুলোই আনছি। তো 1 মাস যখন হয়ে গেছে, এখন ও তো চাকরি করে না। এখন 1 মাস একটা মানুষ 1 মাস বসে বসে খাইলে কতদিন যায়? আর ওরও তখন এক্সট্রা কোনো টাকা নেই। তো আমি কি করছি, যে ঢাকায় থাকাকালীন যেই রিয়ার কথা বললাম, তো রিয়ার কাছে আমি ফোন দিলাম। পরে রিয়াকে